নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আবার আবারও আপনাদের স্বাগত। জ্যোতির্বিদ শ্রী সিদ্ধার্থ আজকে আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি সাম্প্রতিক কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চার জন্য। বিষয় আজকে খুবই গম্ভীর। বিষয়ের হেডিং আপনারা শুরুতেই পেয়ে গিয়েছেন। হেডিং হলো মহাবিনাশের পথে বাংলাদেশ। ভিডিও শুরুতেই আমি জানিয়ে দিতে চাইছি, আমার এই ভিডিও কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল সনাতনী হিন্দুদের জন্য আমার এই এপিসোড। বাংলাদেশে আমার যত সনাতনী ভাই বোন বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমার আজকের ভিডিও, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যত সনাতনী মানুষজন আছেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও। তাই সকলকে অনুরোধ, নিরপেক্ষ এবং নির্ভেজাল দৃঢ় অথচ কঠিন ভবিষ্যৎ বার্তা যারা আমার থেকে প্রতিনিয়ত জানতে চান তারা আমার পাশে থাকুন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, তারা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই ভিডিও বা এই ধরনের বার্তাগুলো তৈরি করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট ডেটা আমাকে কিন্তু অ্যানালিসিস করে তৈরি করতে হয়। প্রতিটি মানুষের জন্য, আমার সনাতনী ভাই বোনদের জন্য এই সমস্ত তথ্য কাজে লাগুক, ঈশ্বরের আশীর্বাদ তাদের মাথার উপর থাকুক, এই আমারও প্রার্থনা। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। শুরুতেই বলি, বাংলাদেশের যত সনাতনী হিন্দু ভাই বোনের উপর যা অত্যাচার হচ্ছে তা যথেষ্ট নিন্দনীয়, তা খুবই নিন্দনীয়। মহিলাদের উপর অত্যাচার, ঘরবাড়ি সম্পত্তি ক্ষতি সাধন করা, এগুলি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সমস্ত সমস্যা থেকে আমার সনাতনী ভাই বোনরা মুক্ত হন, তারা ভালো থাকুন, আবারও আগের মতো কিন্তু পরিস্থিতি ফিরুক। কিন্তু দুঃখের কথা এটাই যে আমার বিচার, আমার বাংলাদেশের চার্ট, আমি বাংলাদেশের একাধিক চার্ট, আমি শপথ গ্রহণের চার্ট যা মোহাম্মদ ইউনূসের, শেখ হাসিনার পিতা মুজিবুর রহমানের সময় 1971 বাংলাদেশের স্বাধীনতার চার্ট, শেখ হাসিনার ব্যক্তিগত চার্ট, খালেদা জিয়ার ইন্ডিভিজুয়াল চার্ট, সমস্ত চার্ট বিশ্লেষণ করে যা ডেটা আমার কাছে উঠে এসেছে তা তা একাধারে চমকপ্রদ এবং ততটাই কিন্তু প্যাথেটিক ফর বাংলাদেশি পিপল। যাই হোক, চলুন শুরু করা যাক আমার আজকের সাম্প্রতিক অথচ প্রবল বিতর্কিত আলোচনা, বাংলাদেশ কি মহাবিনাশের পথে। শুরুতেই কিছু পুরনো ইতিহাস নিয়ে না ঘাটলে কিন্তু আমি ডেটা হয়তো আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরতে পারবো না। তো চলুন দু চার কথায় পুরনো ইতিহাসের কথা একটু বলে নেওয়া যাক। যারা জানেন তাদের জন্যও এটা ভালো লাগবে, এবং যারা জানেন না তাদেরও জানা দরকার। বাংলাদেশের মূল ফাউন্ডার সকলেই জানেন, শেখ মুজিবুর রহমান, যিনি শেখ হাসিনার পিতা ছিলেন। তিনি তিনি এবং তার পরিবারকে 15ই আগস্ট 1975 তাদেরকে কিন্তু তাদের ধানমন্ডির বাড়িতে কিন্তু পুরো পরিবার সহ কিন্তু অ্যাসাসিনেট করে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়। এবং এর পেছনে কিন্তু ছিলেন তিনি হলেন জিয়াউর রহমান, যিনি হলেন তৎকালীন বিরোধী, যিনি খালেদা জিয়া, সেই বিএনপি পার্টি, সেই খালেদা জিয়ার কিন্তু স্বামী। এবং এটাই ঈশ্বরের অদ্ভুত কি পরিহাস দেখুন, এই জিয়াউর রহমানকেও 30শে মে 1981 তারিখে তাকেও কিন্তু অ্যাসাসিনেট বা হত্যা কিন্তু করে দেওয়া হয়, যিনি কিন্তু একসময় দেশের প্রেসিডেন্টও ছিলেন। এবং এরপর থেকেই, এই সব ঘটনার পর থেকেই আবারও পরবর্তী সময় শেখ হাসিনা কিন্তু পরবর্তী সময় দেশের কখনো প্রধানমন্ত্রী হন, কখনো খালেদা জিয়া। কিন্তু এই যে উভয় পক্ষই, আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বিএনপি এবং জামাত ঘনিষ্ঠ খালেদা জিয়া, এদের মধ্যে কিন্তু কট্টর শত্রুতা কিন্তু সেই কারণে এবং সেই সময় থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। চলে আসি পরের পয়েন্টে। বর্তমানে বাংলাদেশের নিরীহ হিন্দুদের উপর যে অত্যাচার, লুটপাট, সম্পত্তি, নারী লুণ্ঠন চলছে, এবং প্লাস ইসকনের অধ্যক্ষ এবং সন্ন্যাসীদের কে মারধর করা, তাদের উপর অত্যাচার করা ইত্যাদি চলছে, এর কি বিচার হবে না? হবে, এবং খুব ভয়াবহ বিচার কিন্তু আসতে চলেছে, তা কিন্তু আমি আমার বার্তায় পেয়ে গিয়েছি। চলে আসি শেখ হাসিনা নিয়ে কিছু আলোচনায়। তারপরে আমি জানি সকলেই হয়তো মূল কনক্লুশনটাই জানতে চাইছেন, কি ঘটবে, একদম ফাইনাল কথা বলুন। কিন্তু যদি আমি চার্ট নিয়ে দু চার কথা না বলি তাহলে অনেকেই ভাবতে পারেন যে ডেটা আমি কোথা থেকে তৈরি করলাম। তাই দু চার কথা চার্ট নিয়ে বলে আমি চলে আসছি। শুরু করি শেখ হাসিনার চার্ট নিয়ে। শেখ হাসিনার বৃশ্চিক লগ্নের উনি মানুষ,
ওনার বর্তমানে বৃহস্পতি মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চলছে। সেপ্টেম্বর 2023 থেকে মে 2026 পর্যন্ত বৃহস্পতির মহাদশা শুক্রের অন্তর্দশা চলছে এবং আশ্চর্যভাবে নবাংশ চার্টেও কিন্তু বৃহস্পতি এবং শুক্র পরস্পরের মধ্যে কিন্তু স্বরাষ্ট্রক যোগ তৈরি করছে। শেখ হাসিনার জন্ম চার্টে অবশ্যই কিন্তু রাজযোগ আছে, স্বাভাবিক কথা, কারণ উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন একাধিকবার। যাই হোক, কিন্তু কুণ্ডলীর দ্বাদশভাবে বা ব্যয়ভাবে কিন্তু বৃহস্পতি ওনার বসে রয়েছে। উনি আপনারা খেয়াল করবেন 2024-এর অগাস্ট মাসে 5ই অগাস্ট উনি কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়ে উনি কিন্তু ভারতবর্ষে ফিরে আসতে পেরেছিলেন, ভারতে ঢুকতে পেরেছিলেন। কিন্তু এই বৃহস্পতি ওনার যদি দ্বাদশভাবে ডিপোজিটেড যদি না থাকতো তাহলে হয়তো ওই দিন ওনার কিন্তু হত্যা হয়ে যেত। চার্ট পরিষ্কার এটা বলছে। এবং কারণ বৃহস্পতি এক্ষেত্রে ওনার ক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু সেফগার্ড বা ওনার কিন্তু গার্ড হিসেবে কিন্তু কাজ করছে। উনি দেখা যাবে যে যে দ্বাদশ ভাব থেকে জেল যাত্রা নির্দেশ করে, অ্যাসাসিনেশন নির্দেশ করে, সেইভাবে বৃহস্পতি থেকে ওনাকে রক্ষা করছে। এর আগেও দুবার উনি কিন্তু সরাসরি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। আপনারা জানেন যে পিতা মুজিবুর রহমানকে যখন হত্যা করা, তখন সেই সময় উনি ইউএসএতে ছিলেন, আমি শেখ হাসিনার কথা বলছি, এবং 1980 সালের পর উনি আবারও বাংলাদেশে ফিরে আসেন এবং এই দ্বিতীয়বার সেকেন্ড টাইম আবারও যখন ওনাকে দেশ ছাড়ার জন্য মাত্র 45 মিনিট সময় দিয়ে বার করে দেওয়া হয় যে উনি যদি দেশ না আসেন তাহলে ওনার উপর কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন, ঘটতে পারে। তো এই উনি সেকেন্ডবার কিন্তু রক্ষা পেলেন। যাই হোক, এইবারে পরের পয়েন্টে বলছি, মে 2026 থেকে, সময়টা নোট করবেন, মে 2026 থেকে মে 2029 অবধি সময় শেখ হাসিনা বৃহস্পতির মহাদশা এবং রবির অন্তর্দশা চলাকালীন সময়ে আবারও কিন্তু বাংলাদেশে ফিরবেন। কিন্তু প্রশ্ন হলো উনি কোন বাংলাদেশে ফিরবেন? উত্তরটা আমি দেই। কারণ আগামী সময়ে বাংলাদেশ বেশ কয়েকটি টুকরোয় বিভক্ত হয়ে যাওয়ার প্রভূত পরিষ্কার সম্ভাবনা, অন্তত 3 টুকরোয় বাংলাদেশ ভাঙবে। চলে আসছি ডিটেলিংয়ে। বাংলাদেশ আর্মির নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হবে, বিদ্রোহ হবে। ভেবে দেখুন, যে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে কট্টর শত্রুতা রয়েছে, অর্থাৎ একই সম্প্রদায়ের দুটি দল, তাদের নিজেদের মধ্যে যে শত্রুতা সেই শুরুর দিন থেকেই চলছে, ঠিক তেমনিভাবেই কিন্তু আগামী দিনে আপনারা দেখবেন যে এই একই সম্প্রদায়ের দুই ভিন্ন মতাবলম্বী মানুষ কিন্তু পরস্পর মারামারি কাটাকাটি করে কিন্তু নিজেরাই মরবে। অনেকেই ভেবেছিলেন, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে অগাস্ট মাস নাগাদ যে ইউনূস নতুন করে অন্তর্বর্তী সরকার করার পরে কি বাংলাদেশে সব কিছু শান্ত হয়ে যাবে? তো না, আমি উত্তর দিয়েছিলাম না, সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। যদিও তখন ডিটেলিং আমি করিনি, যে ডিটেলিং এখন করছি। খেয়াল করে দেখুন যে ইউনূস শপথ নেওয়ার পর কিন্তু শান্ত হওয়ার বদলে কিন্তু সব বিপরীত হলো। উল্টে শপথের পরপর কিন্তু বাংলাদেশ তীব্র অশান্তির আগুনে কিন্তু পুড়তে শুরু করেছে, যা ধারাবাহিকভাবে চলছে এবং দিনের পর দিন কিন্তু ক্রমবর্ধমান। আপনারা যারা পুরনো ইতিহাস যারা ঘাটেন তারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের স্বাধীনতা আসে 16 ডিসেম্বর, মানে 16ই ডিসেম্বর 1971, 1971 সালে বিকেল 5টার সময়। ভারতীয় আর্মি বাংলাদেশকে কিন্তু ইস্ট পাকিস্তান অথবা পূর্ব পাকিস্তান থেকে মুক্ত করে বা তাদেরকে স্বাধীন করে তাদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছিল। যে বাংলাদেশ আজ হিন্দুদের উপর অত্যাচার করছে তাদের স্বাধীন কিন্তু করেছিল ভারত। এবং এটাও আশ্চর্য ঘটনা যে তখন কিন্তু ভারত সরকার বা ভারত কি তখন জানতো যে তার প্রতিদান বাংলাদেশ তাদের এভাবে ফিরিয়ে দেবে? 93,000 পাক সৈনিক তারা সারেন্ডার করেছিল এবং তাদেরকে মুক্তিও কিন্তু দেওয়া হয়েছিল একই সময়। কিন্তু তার পরিণাম আমরা এখন দেখতেই পাচ্ছি। যাই হোক, তো যেই দিন আপনাদের আমি বলে দিই, ওই দিন অর্থাৎ ওই 1971 16 ডিসেম্বর, ওই যে সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল, সেই দিনটি ছিল বৃহস্পতিবার। অনুরাধা নক্ষত্র রান করছিল, অর্থাৎ শনির মহাদশা, এবং তার সাথে অনুরাধা নক্ষত্রের চতুর্থ চরণে বৃষ লগ্নে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। এবং ঠিক তার কিছু বছর পরে অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট কিন্তু শেখ হাসিনাকে পদত্যাগ এবং বিতরণ করা হয় এবং নতুন বাংলাদেশ ফরমেশন হয় আপনার 8 অগাস্ট, 8ই আগস্ট রাত্রি 9:17 PM, ঢাকা শহর, ঢাকা। এবং সেই চার্ট হচ্ছে আপনার মীন লগ্ন এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের চার্ট, যেখানে উত্তর ফাল্গুনী নক্ষত্র কিন্তু চতুর্থ চরণে ছিল। বাংলাদেশের
জন্ম অনুরাধা নক্ষত্রে। আমি একটা খুব ভাইটাল একটা খুব পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করছি, হয়তো বুঝতে সুবিধা হবে, তারপরে আমি ব্যাখ্যায় চলে যাচ্ছি কনক্লুশনে। বাংলাদেশের জন্ম অনুরাধা নক্ষত্রে 17 নম্বর নক্ষত্রে হয়েছে। আর রাজাকে নির্বাসন দিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে নির্বাসন দিয়ে নতুন রাজার শপথ, অর্থাৎ ইউনূসের শপথ হয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এবং তাৎপর্য যেটা, এই অনুরাধা নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে ব্যবধান যেটা আসছে সেটা হচ্ছে 23তম নক্ষত্রে এক রাজাকে নির্বাসন দিয়ে অন্য রাজাকে কিন্তু শপথ দেওয়া হলো। এবং এই 23তম নক্ষত্রকে বলা হচ্ছে বিনাশক নক্ষত্র, এবং অবশ্যই ত্যাজি নারী সহ। বিনাশক নক্ষত্রের কি ফাংশন আপনাদের ব্যাখ্যা করি, তাহলেই বর্তমান সরকারে কি কি করতে চলেছে আপনারা মোটামুটি পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন। বিনাশক নক্ষত্র নির্দেশ করছে শারীরিক কষ্ট, সর্বজন বিরোধিতা, রাজা ও জনতার কষ্টলাভ। এবং ইউনূস সরকার যদি ভেবে থাকেন যে অন্তর্বর্তী সরকার গড়ে দিব্যি ভালোই থাকবো, হিন্দুদের উপর যেমন অত্যাচার চলছে তেমনি চলুক, তা কিন্তু হবে না। আগামী দিনে এরা নিজেরাই কিন্তু পরস্পরের মধ্যে লড়াই করবে, এরা নিজেদের মৃত্যু কিন্তু নিজেরাই ডেকে আনবে। এবং যেটাকে বলা হয় আপন পর, একই সম্প্রদায়ের আপন পরের মধ্যে মারামারি, একে অপরের ক্ষতি সাধন, এই সমস্ত ঘটনা কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাবো। আমি সেই পয়েন্টেও আসছি। আপনারা খেয়াল করে দেখুন, সরকার এবং বিরোধী পক্ষের লোকজন, আওয়ামী লীগ ছিল সরকার এবং বিরোধী পক্ষে ছিল বিএনপি, তাদের সাপোর্টেড ছিল জামাত। তো এই আওয়ামী লীগ এবং বিএনপি লোক এরা কিন্তু উভয়ই কিন্তু একই সম্প্রদায়ভুক্ত মানুষ, যদিও তাদের মতাদর্শ আলাদা, তারা দুই রাজনৈতিক দলের লোক, কিন্তু এরা নিজেরাই কিন্তু মারামারি করেছে, নিজেরাই কিন্তু মারামারি কাটাকাটি করে কিন্তু বহু মানুষ মারা গেছে ইলেকশনে। এবং এটা শুধুমাত্র ইলেকশনের আগে, মানে আমার নতুন সরকার গড়ার আগে, 8 অগাস্টের আগে এই ঘটনা, নতুন সরকার গড়ার আগে এই ঘটনা ঘটেছে। এবং সেই একই রকম অস্থিরতা কিন্তু তারপরেও, মানে 8 অগাস্টের পরে সাময়িক কিছু কমতি হয়েছিল, আমি সেই ব্যাখ্যাটা দিচ্ছি পরে। এবং কিন্তু তারপরে পরবর্তী সময় সেই অস্থিরতা আবার বাড়তে শুরু করেছে, এবং যা কিন্তু এখনও প্রবল গতিতে কিন্তু চলছে। এর পেছনে আমি চার্টে যা পেয়েছি, চায়নার হাত রয়েছে, পাকিস্তান, ইরান, টার্কি, এদের কিন্তু বেশ কিছু প্রেশার বাংলাদেশের উপর কিন্তু কাজ করছে। এবং এই প্রেশার এদেরকে চেষ্টা করছে, বাংলাদেশের উপর চাপ আসছে যে তোমরা বিভিন্নভাবে কিন্তু দেশের মধ্যে অনৈতিক কাজকর্মে জড়িয়ে যাও, প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিন্তু সমস্যা তৈরি করো। এবং কিন্তু এই যে প্রেশার বাংলাদেশের উপর বাড়তে শুরু করবে, এতে কিন্তু দেশ একদম কিন্তু গাড্ডায় চলে যাবে। আমি যা পেয়েছি, আগামী দিনে কিন্তু বাংলাদেশের শাসনভার চলে আসবে মিলিটারি হাতে বা সেনার হাতে। এবং এই বিদ্রোহ কিন্তু চলতেই থাকবে, যা এখন চলছে দেশের মধ্যে তা কিন্তু আগামী দিনেও কিন্তু চলতে থাকবে। আপনাদের জানিয়ে দিই, দেশ কিন্তু 3 টুকরোয় ভেঙে যাবে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে 26শে সেপ্টেম্বর 2025-এর পর মঙ্গলের মহাদশা শুরু হচ্ছে, এবং সেই সময় কিন্তু ভারত অবশ্যই যুদ্ধ করবে। বাংলাদেশ এখন বর্তমানে ভারতকে যুদ্ধের জন্য প্রভোগ করছে এবং উস্কানি দিচ্ছে। মনে রাখতে হবে যে ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ বানানোর পেছনে যদি ভারতের মদত থাকতে পারে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি করার পেছনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে লড়াই দিয়েছিলেন, বাংলাদেশকে তৈরি করেছিলেন, এটা জানতে হবে। সেই ভারত কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা যেরকম দিয়েছিল, তাহলে ভারত যদি যুদ্ধে নামে, তাহলে বাংলাদেশকেও কিন্তু একাধিক টুকরো কিন্তু বিভক্ত করে দিতে পারে, এটা জানতে হবে। আপনাদের বলে দিই, চার্টের যা নির্দেশনা, বৈশ্বিক চার্ট এবং কালপুরুষ চার্ট যা বলছে, সেইখানে সম্পর্ক আমি যা পাচ্ছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমী দুনিয়ার এতে হাত রয়েছে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চাইছে বাংলাদেশ এবং পাকিস্তানের মদতে ভারতে দাঙ্গা হোক, এবং চায়নাও সেটাই চাইছে। এবারে আপনাদের চলে আসি ইউনূস সরকারের যে নতুন চার্ট যে তৈরি হয়েছে, সেই চার্ট আমি আপনাদের বলছিলাম যে 8ই অগাস্ট 2024 রাত্রি 9:17 PM ঢাকা মীন লগ্ন এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের চার্ট। সেই নতুন চার্টে চন্দ্র কিন্তু রয়েছে সপ্তমভাবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এবং আশ্চর্যভাবে ওল্ড চার্ট, মানে প্রাক্তন আদত বাংলাদেশের স্বাধীনতার যে চার্ট 16ই ডিসেম্বর 1971, সেখানেও কিন্তু চন্দ্র সপ্তমভাবেই ছিল, কিন্তু অনুরাধা নক্ষত্র ছিল। এবারে নতুন চার্টে যেটা বাড়তি হচ্ছে, নতুন চার্টে চন্দ্র কেতু সংযোগ সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে। সপ্তম ভাব মানে আপনাদের তুলে ধরি, সপ্তম ভাব বলতে বোঝায় দেশ, দেশের মধ্যে অন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, অন্য দেশের সাথে সম্পর্ক, রাজনৈতিক এবং ব্যবসায়িক সমঝোতা, বিদেশি বাণিজ্য, যুদ্ধ, শান্তিভঙ্গ, সেনা সম্বন্ধীয় সুরক্ষা, এবং পড়শি রাষ্ট্রের সঙ্গে সীমা বিবাদ, রাষ্ট্রের নাগরিকদের মধ্যে দাম্পত্য বিবাদ, পুলিশ আইনি কিছু ঝামেলা, নাগরিকতা নিয়ে বিবাদ, এইসব যোগ কিন্তু নির্দেশ করে। তো এবং এই সব
আপনাদের যেটা বলছি এই সব কিন্তু চলতে থাকবে, কারণ নতুন চার্টের মধ্যে সপ্তমভাবে চন্দ্রকেতুর কিন্তু ফাংশন চলেছে এবং নতুন চার্টের ক্ষেত্রেও মহাদশা চলছে চন্দ্রের। তো এবং বাংলাদেশ কিন্তু এই রকম চলতে চলতে কিন্তু বাংলাদেশ বেশ কয়েকটি টুকরো ভেঙে কিন্তু মানে টুকরো বাংলায় পরিণত হবে। স্বাধীন বাংলাদেশের যে চার্ট, যেটা একদম আমাদের মুজিবুর রহমানের হাতে যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল 16 ডিসেম্বর 1971 বিকেল 5টা, ঢাকা বৃষলগ্ন, এবং সেই সময় সেই লগ্নে শনি অবস্থান করছে এবং শনির দশম দৃষ্টি ছিল আপনার কুম্ভ রাশিতে। যে ভাব হচ্ছে রাজা এবং রাজ্য সম্বন্ধীয় মূল কারক ভাব দশম ভাব, এবং সেইভাবে এবং আশ্চর্যভাবে সেই বাংলাদেশের যে বাংলাদেশের আসল যে স্বাধীনতার চার্ট, সেই চার্টে লগ্নের শনির সাথে কিন্তু দশমে মঙ্গল, সপ্তম দশমপতি নিজেই কিন্তু দশমভাবে বসে আছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কয়েকটি কমন বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে এদের ফিউচার কী কী ঘটতে চলেছে। দেখুন, পাকিস্তানের চার্টেও, পাকিস্তানের বার্থ চার্টেও কিন্তু মঙ্গল তৃতীয়ভাবে বসে অষ্টম দৃষ্টি বা নাশ দৃষ্টি নিয়ে কিন্তু দশমভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে বারবার পাকিস্তান আর্মির দ্বারা কিন্তু দেশের সরকারি ক্ষমতা কিন্তু টেক ওভার হবে, সরকার ভেঙে যাবে, এবং বাংলাদেশের শপথ গ্রহণের চার্টেও হুবহু একই পরিস্থিতি। মঙ্গল তৃতীয়ভাবে বসে কিন্তু দশমে দৃষ্টি দিচ্ছে, এবং শনি কিন্তু এই চার্টের ক্ষেত্রে, এই নতুন চার্টের ক্ষেত্রে শনি কিন্তু দ্বাদশভাবে কিন্তু বসে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দশমভাবে মঙ্গল নিজে আছে এবং লগ্নকে দেখছে। লগ্ন অর্থাৎ রাজা নিজে, রাজার উপরে বারবার বিপুল প্রকারের ঝামেলা, অশান্তি, বিপদ কিন্তু নেমে আসবে, এমনকি রাজার হত্যা হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রাক্তন বাংলাদেশে একাধিকবার কিন্তু প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর উপর কিন্তু আক্রমণ এসেছে। শেখ মুজিবুরের সময় থেকে হত্যা হয়েছে, তাদেরকে গদি থেকে নামানো হয়েছে, বহুবার এই ঘটনা কিন্তু ঘটেছে। এবং শনি মঙ্গলের যে জুতি, বাংলাদেশের 1971-এর চার্ট, 2024 ইউনূস সরকারের চার্ট, এইখানে শনি মঙ্গলের জুতি কিন্তু আশ্চর্যভাবে পুরনো চার্টেও যা ছিল নতুন চার্টেও কিন্তু একটু ভিন্নভাবে কিন্তু একই রকমভাবে রয়েছে। দেখুন, শনি আর মঙ্গল কিন্তু পরস্পরকে চ্যালেঞ্জ সবসময় দিতে থাকে, এবং দেখা যায় শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় বা শুধুমাত্র মঙ্গল শনিকে দৃষ্টি দিচ্ছে বা শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে এরকম হলেও সবসময়তে জানবেন মঙ্গল বরাবর কিন্তু শনিকে চ্যালেঞ্জ দিতে থাকে। এবং শনির দশম দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর পড়ছে, কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টির কারণে যে রাজা, তাকে অ্যাসাসিনেট এবং একাধিক হত্যা করা হয়েছে, এবং কার দ্বারা বলে দিই, হত্যাটা হয়েছে মঙ্গল অর্থাৎ আর্মির দ্বারা। মঙ্গল কিন্তু আর্মি বা মিলিটারি নির্দেশ করে। দেখুন, আর্মি নিজেই কিন্তু দেশের সর্বনাশ বারবার কিন্তু ঘটিয়েছে। পাকিস্তানের চার্টের ক্ষেত্রেও একই আমি সম্ভাবনা পেয়েছি। বাংলাদেশে 1971-এর চার্ট, নতুন ইউনূস সরকারের চার্টও একই অদ্ভুতভাবে একই কিন্তু কম্বিনেশন। তো আর্মি কিন্তু বারবার দেশের সর্বনাশ কিন্তু ঘটিয়েছে। আর্মি শেখ হাসিনাকে 45 মিনিটের মধ্যে বলেছে যে আপনাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে, কারণ জনগণের বিদ্রোহ নাকি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। এবং সেই সময় বৃহস্পতি দ্বাদশভাবে থেকে শেখ হাসিনা কিন্তু জীবন রক্ষা করেছেন, হয়তো ওনার হয়তো সেখানেও অ্যাসাসিনেশন বা হত্যা হয়ে যেত। মঙ্গলের আশ্চর্যভাবে মঙ্গলের লগ্নে দৃষ্টি পড়ছে, এবং নবাংশ চার্টেও ওই একই মঙ্গল কিন্তু দশমভাবে দৃষ্টি দিচ্ছে। এটা নিশ্চিত করছে, একদম কনফার্ম আপনাদের বলে দিচ্ছি, যে বাংলাদেশকে আর্মি বা মিলিটারি শাসনই কিন্তু শেষ করে দেবে। আর্মি, এবং আপনাদের এটাও জানি রাখি, আর্মি খুব শীঘ্রই কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই কিন্তু লড়াই করতে থাকবে। চলে আসছি পরের পয়েন্টে। বাংলাদেশের বাংলাদেশের যে চার্ট 1971-এর 16 ডিসেম্বরের চার্টে, সেই সময় যে মহাদশা, তা কিন্তু চন্দ্রের মহাদশা রান করছে এই সময়, এবং তার সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে। তো চন্দ্রের মহাদশা 23/5/2024 থেকে 23 মার্চ 2025 পর্যন্ত কিন্তু চলবে, এবং 23 মার্চ 2025 থেকে মঙ্গলের অন্তর্দশা শুরু হবে চন্দ্রের মহাদশার আন্ডারে, এবং তা কিন্তু ডিসেম্বর 2025 অবধি চলবে। আপনারা বলে দিচ্ছি আরেকবার, এই যে এখন বর্তমানে চন্দ্র অর্থাৎ চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে, সেই চন্দ্র কুণ্ডলিতে সপ্তমভাবে নিচস্থ অবস্থায় রয়েছে এবং অ্যাফ্লিক্টেড অবস্থায় কিন্তু রয়েছে। প্লাস নবাংশ চার্টও কিন্তু আশ্চর্যভাবে সেই চন্দ্র নিচস্থ অবস্থায় আছে, এবং ঘটনা যেটা, সেটা হচ্ছে নিচস্থ চন্দ্র তা কার্য কিন্তু করবে। কিভাবে কার্য করবে আপনারা দেখে নেবেন, আপনারা মিলিয়ে নিন। 23 মে 2024 থেকে বাংলাদেশের যে সমস্যা বা বরবাদি শুরু হয়েছে,
সেটা কিন্তু আমার হিসেব মতো 22শে মার্চ 2025 পর্যন্ত এই দেশ কিন্তু বরবাদির শেষ সীমা অবধি পৌঁছে যাবে। আবার আপনাদের টাইম ফ্রেম মেনশন করে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। 23শে মে 2024 থেকে বাংলাদেশের যে বরবাদির সময়সীমা, বাংলাদেশের যে বরবাদি বা যে পতন শুরু হয়েছে, তা কিন্তু 22শে মার্চ 2025 পর্যন্ত এই যে দেশ কিন্তু একদম বরবাদির শেষ সীমা অবধি পৌঁছে যাবে। এবং এর মধ্যে ইসলামিক যত লোকজন আছে, কট্টর ইসলামিক যারা কট্টরপন্থী, তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করবে, এবং যার সূত্রপাত কিন্তু হয়ে গিয়েছে গত 23শে মে 2024 তারিখে। এবং আপনাদের এটাও বলে দিই, মার্চ 2025, ভালো করে শুনুন, মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025 কিন্তু বাংলাদেশে বিরাট বড় ভায়োলেন্স কিন্তু অপেক্ষা করছে, যা এখন অবধি শুধুমাত্র হিন্দু লোকজন এবং আওয়ামী লীগের লোকজনের উপর যে আক্রমণ নেমে আসছে, মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025 এই সময়সীমা পর্যন্ত কিন্তু মিলিটারি দ্বারা বিরাট অ্যাকশন, আর্মির নিজের দুটো টুকরোয় ভেঙে যাওয়া, পরস্পরের উপর কিন্তু সেই দুটো টুকরোর আক্রমণ করা, এবং এবং এই একই সময় দেশকে কিন্তু 2 থেকে 3টে টুকরোয় ভেঙে দেওয়ার 100% কিন্তু প্রচেষ্টা হবে। আমি সময়সীমা বলে দিচ্ছি, মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণে মিলিটারি দ্বারা ভায়োলেন্স, মিলিটারি দুটো টুকরোয় ভেঙে যাওয়া, পরস্পরের মধ্যে মারামারি, এবং দেশকেও 3টে টুকরোয় ভেঙে যাওয়ার কিন্তু 100% পরিষ্কার নির্দেশ আমি পাচ্ছি। আর বর্তমান যে স্থানীয় অশান্তি যা চলছে, এর পেছনে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হাত রয়েছে। আমি শুরুতেই বলেছি, যার সূচনা হয়েছে, আপনারা জানেন যে খালেদা জিয়া, যিনি বিরোধী নেত্রী হিসেবে কিন্তু প্রায় 4 বছরের বেশি সময় উনি জেলবন্দি ছিলেন, এখন মুক্ত হয়েছেন। এবং আপনাদের কথা দিচ্ছি, চার্ট এটা বলছে বিএনপি পার্টি দেশের সরকারের ক্ষমতায় আসার কিন্তু সম্ভাবনা আমি চার্টে পাচ্ছি। এবং এটাও স্পষ্ট যে খালেদা জিয়া এই বিএনপি সরকারের হয়ে কিন্তু শপথ নেবেন প্রাইম মিনিস্টার পদে, এবং ওনার যে শপথের সময় সেটা কিন্তু ভারতবর্ষের জন্য কিন্তু একদমই ভালো নয়। ভারতের জন্য এই সময় থেকে দুশ্চিন্তার কালো মেঘ, সমস্যা, ঝামেলা, উৎপাত কিন্তু নির্দেশ করছে। আমি যা পাচ্ছি চার্টের সম্ভাবনা, পাকিস্তান এবং বাংলাদেশের একাধিক চার্ট ঘেটে আমি যা সম্ভাবনা পাচ্ছি, ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার কিন্তু একটি সম্ভাবনা একদমই পরিষ্কার। পাকিস্তানের কথাও 2-3টে শব্দে আমি বলে দিই, আপনাদের অবশ্যই জানা দরকার, কারণ পাকিস্তান এবং বাংলাদেশ উভয় কিন্তু ভারতের প্রতিবেশী। সুতরাং একজন যদি কোনো সমস্যা পীড়িত হয়, অন্যজনও কিন্তু তার মধ্যে ডিস্টারবেন্স তৈরি হবে, এবং পাকিস্তানে অলরেডি ডিস্টারবেন্স সমস্যা চলছে। আমি শুরুতেই বলে দিই, পাকিস্তান 3 টুকরোয় ভাঙতে চলেছে। আবারও বলছি, পাকিস্তানও 3 টুকরোয় ভাঙতে চলেছে, তার প্রস্তুতি চলছে। আমি আপনাদের সময়সীমা দিয়ে দিচ্ছি, 26শে ডিসেম্বর 2023। আবারও বলছি, 26/12/2023 পাকিস্তানের চার্টে শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা স্টার্ট হয়েছে। বুধ ষষ্ঠভাবে লর্ড, বুধ ষষ্ঠভাবের অধিপতি চতুর্থভাবে বসেছে এবং হাইলি অ্যাফ্লিক্টেড অবস্থায়। এর ফল হচ্ছে প্রপার্টি নিয়ে বিবাদ। প্রপার্টি মানে দেশীয় প্রপার্টি বা দেশের জমি বা দেশকে নিয়ে বিবাদ, প্রপার্টি নিয়ে বিবাদ, প্রপার্টি টুকরো হওয়া বা দেশের টুকরো হওয়া, জমি জায়গা, কোর্ট আদালত, এই যে ব্যাপারগুলো যে চলতে থাকবে, সেইগুলো কিন্তু সর্বদা জাতকের হার নির্দেশ করে। জাতকের হার বলতে এক্ষেত্রে দেশের সরকারের হার নির্দেশ করছে। এবং এই সময়তেও কিন্তু পাকিস্তানেও কিন্তু মিলিটারি ধারায় কিন্তু আবার দেশ টেক ওভার পাকিস্তানেতেও হবে, এবং সেখানেও কিন্তু দেশ 3টে টুকরোয় ভাঙবে। আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, সেটা 26/12/2023 থেকে কিন্তু সেই সম্ভাবনা প্রবলভাবে শুরু হয়ে গেছে, এবং সেটাই কিন্তু চলছে। আগামী দিনে আপনারা মিলিয়ে নেবেন। ফাইনালি আমি উপসংহারে চলে আসছি। তো তার আগে আমার সকল দেশ যারা কিন্তু চক্রান্ত করছে, যারা কিন্তু ষড়যন্ত্র করছে যে ভারতকে চারপাশ থেকে ঘিরে ধরে ভারতকে ক্ষতিগ্রস্ত করার, তাদের জন্য একটি মেসেজ আমি কিন্তু দিই আমার এই ভিডিওতে, যে ষড়যন্ত্রকারী সকল দেশের উদ্দেশ্যে আমার এই মেসেজ, যে আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। কারণ যে গর্ত আপনারা কিন্তু ভারতবর্ষের জন্য খুঁড়ছেন বা ভারতের ক্ষতির জন্য খুঁড়ছেন, সেই গর্তে কিন্তু নিজেরাই পড়ে যাবেন। 2014 সালের আগের ভারত আর আজকের ভারত, চার্ট ওয়াইজ যদি আমি বিচার করি, ভারতবর্ষের চার্ট নিয়ে আমি আগেও আমার 2টো এপিসোডে আমি ব্যাখ্যা করেছি ভারতবর্ষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যারা আমার সেই চার্ট, যারা আমার ওই ভিডিও দেখেননি, তারা আমার এই ভিডিওস লিঙ্কে গিয়ে তারা কিন্তু ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে 2টো এপিসোড আমার ডিটেলেই আমি ওখানে বলছি। আমি 2-1 কথা এখানে বলে নিয়েছি যে 2014 সালের আগের ভারত আর এখনকার ভারতের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখনকার আর্মি কিন্তু হিমালয়ের মতো কঠিন এবং শক্তিশালী, এবং ভারতের আর্মি বিরাট বড় অপারেশন কিন্তু করতে চলেছে। এবং তাই আপনাদেরকে অনুরোধ, এবং সেই যে অপারেশন হবে সেটা কিন্তু নির্ণায়ক যুদ্ধ হবে, অর্থাৎ ভারতের উপর যদি অন্যায় হয়, সে তার নির্ণায়ক যুদ্ধ কিন্তু ভারত অবশ্যই কিন্তু করবে। এবং তাই আপনাদেরকে সবার জন্যই বলি, যারা
ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাদেরকে বলি যে ভারতের নিরপেক্ষ থাকাকে কিন্তু দুর্বলতা বলে মনে করবেন না, বা সেই ভারতকে দুর্বল বলে ভাবার চেষ্টা করবেন না। যাই হোক বন্ধুরা, আমার আজকের মতো আমার এই এপিসোডে আমার যা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সকল সনাতনী ভাই বোন বন্ধুদেরকে বলি আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আপাতত আমি আপনাদের বলে দিচ্ছি, মার্চ 2025 পর্যন্ত এই যে সমস্যা যা চলছে এটা কিন্তু থামার আমি কোনো চার্টের লক্ষণ পেলাম না। মার্চ 2025-এর পর থেকে কিন্তু ডিসেম্বর 2025 এর সমাধান হবে, এবং সেটা কিন্তু ঈশ্বরই তার বিধান করে রেখেছেন। আমি বললাম বাংলাদেশের আর্মি কিন্তু টেক ওভার করবে, দেশের মধ্যে কিন্তু তুলকালাম হবে, এবং এটা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে। কিন্তু মার্চ 2025 পর্যন্ত কিন্তু এই অশান্তি ঝামেলা কিন্তু চলতেই থাকবে। আপনাদের সকল সনাতনী ভাই বোন বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। ভারত সরকার অবশ্যই আপনাদের পাশে রয়েছে, এবং সকল সনাতনী হিন্দুদের উদ্দেশ্য আমার এইটাই মেসেজ যে আপনারা সকল সনাতনী হিন্দু একসাথে থাকুন, একত্র থাকুন, একজোটে থাকুন, ঠিক আছে? কারণ জানবেন, একটি আঙুলের শক্তি আর আমার 5 আঙুল মিলে যে মুষ্টি হয় তার জোর অনেক বেশি। তাই সকলে একজোট থাকুন, সতর্ক থাকুন। আগামী দিনে অনেক কঠিন সময় কিন্তু আসতে চলেছে। তো সকলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং এটুকু অনুরোধ, আমার এই ভিডিও যেখানে আমি সকল সনাতনী ভাই বোনদের জন্য যে মেসেজ আমি তুলে ধরলাম, এটাকে যত বেশি করে শেয়ার করে আরও সনাতনী ভাই বোনদের কাছে আপনারা পৌঁছে দিন, যাতে আগামী দিনে কি কি ঘটতে চলেছে সেই কঠিন কঠোর সত্য সবাই যেন জানতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সাবধানে থাকবেন। আজকের মতো এটুকুই। আসছি পরের ভিডিও নিয়ে। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নমস্কার।